ব্যান্ডস তবে পাকিস্তানি অনেকগুলো ব্যান্ড আমি আবার পাইছি। ওরা হচ্ছে তোর আলিজাফর তো ইয়াং, বাট এরও পেছনে আর কি। আমি হইতেছে গিয়া মানে ওই কি ওয়েভ জার্নি নামে জানি একটা চ্যানেল আছে, ঠিক আছে। আমি রিসেন্টলি হইতেছে গিয়ে আপনার পাকিস্তানি বেশ 2-3টা সিঙ্গার, ঠিক আছে, এদের হইতেছে গিয়ে খুবই অদ্ভুত অদ্ভুত রকমের মানে চমৎকার কিছু মিউজিক আমার খুব ভালো লাগছে, মানে এত ডিফারেন্ট। আর ওই আয়ডা হইতেছে গিয়ে আপনার মানে ধরেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তো আমাদের ধর ক্লাসিক্যাল যে মিউজিক ওইটার তো ধরেন হিস্ট্রিটা মানে রুটটা বিশাল ছড়ানো, তাই না? ওইটার ধরেন জন্মটা খুবই মানে কি বলবো খুবই গ্রামাটিক্যাল ওয়েতে ওদের বড় হয়েছে, এক একটা সুর এক একটা রাগ, এবং এইগুলোর ধর মানে হইতেছে পারমুটেশন কম্বিনেশন আছে না আরো সুরের। তো এইটার তো এই হেরিটেজের তো একটা বড় অংশ পাকিস্তান শেয়ার করে, রাইট? কিন্তু ধরেন আমরা তো মোস্টলি শুনি ইন্ডিয়ান আর বাংলা ক্লাসিক্যালটা। ক্লাসিক্যাল শোনার সময় আমি দেখছি পাকিস্তানি আপনার হচ্ছে ক্লাসিক্যাল গুলো আসলে খুব বেশি ওরকম মনোযোগ আমি শুনি নাই আর কি, আমি দেখি না আসলে। হ্যাঁ, আমরা ইগনোর করছি অনেক কিছু, বাট পাকিস্তানি আমি হ্যাঁ ওই যে তোর ফোকের কথা বলতেছিলাম আর কি, যে পাঞ্জাবের ফোক গুলা শুনতেছিলাম, মানে মূলত হইতেছে তোর ওদের ভিতরে তোর ইরানের একটা খুব ভালো প্রভাব আছে, সুফিজমের একটা ভালো প্রভাব আছে। ক্লাসিক্যাল মিউজিকে মেলো মেলো সং যেগুলো তোর হচ্ছে এই যে ইদানিং ড্যানিয়েল জাফর, আলী জাফর এরা যেসব গানমান করে, এদেরই হচ্ছে পেছনে। আমি এসব ক্লাসিক সিঙ্গারদের তো শুনি নাই, এমন শ্রীকান্তর টাইমে আর কি, ওইখানে যেসব মিউজিক হয়েছে, হ্যাঁ ওই মিউজিকগুলোর ভিতরে আধুনিক বাংলা যেরকমের করে কি আধুনিক পাকিস্তানে যেখানে কিনা তোর ক্লাসিক্যালের পরে আসছে, বেশ চমৎকার। আমার যে আমাদের সর্বাণী করা দিছে, ওর কাছ থেকেও কয়েকটা পাইছি, শুনছি। ইভেন আমি ইদানিং কয়েকটা প্লেলিস্ট শুনতেছি, এখানে মানে 40টা 50টা করে গান থাকে, ওগুলো আবার নিচে মানুষজন কমেন্টে লিখে রাখে কোন মিনিটে কোন গান, একসাথে প্লেলিস্ট পাকিস্তানি পুরোনো গান। কোক স্টুডিওর গুলা ঠিক না, কোক স্টুডিও গুলো অনেকটা আধুনিক, কিন্তু আমি ওই পুরোনো গুলো শুনে দেখছি যে বেশ ভালো লাগে, খারাপ না। আর কন্টেন্টও বেশ রিচ প্লটে, শুধু যে রোমান্টিক জিনিসপত্র নিয়ে গান হতেছে এরকমের না। কিন্তু আফগানিস্তানে কিছু জিনিসপত্র শুনতে ইচ্ছা করতেছে, যে এখন আমি একটু ওইদিকে দূরে ঘুরছিলাম, দূরে বলতে মানে হইতেছে আ দিয়া শুরু কইরা, ঠিক আছে, মানে আমি আ দিয়া খুঁজতে খুঁজতে এবিসিডি দিয়ে যে আপনার দেশের নামগুলো আর কি। তো আমি হইতেছে আজারবাইজান গেছি, ঠিক আছে, ওইখান থেকে আর্মেনিয়ায় গেছি। তো ওইখানে আর্মেনিয়াতে একটা খুব চমৎকার ইনস্ট্রুমেন্ট আছে দুদুক, আর্মেনিয়ান দুদুক, ঠিক আছে ভাই, এত মেলাঙ্কলিক সাউন্ড, মানে আমি অনেক আপনার হইতেছে মানে there's another instrument called clarinet, কথা বুঝতে পারছেন? মানে ধরেন ওই আওয়াজটা কেমন, মানে ধরেন ওই যে যেটা হয় যে স্প্যানিশ গিটার যেটা, ঠিক আছে, বা ধরেন হইতেছে আমেরিকান ব্যাঞ্জো আর বাংলাদেশি দোতারা, তিনটাই তো মোটামুটি সিমিলার স্ট্রাকচারের, কিন্তু ধরেন ওদের তো টিউনে এক একজনের পজিশনিংটা এক একটা এক এক রকম, তাই না? কথা বুঝতে পারছেন? মানে দোতারার সাউন্ডটা একরকম হবে, স্প্যানিশ গিটারের সাউন্ডটা একরকম হবে, আবার ধরেন ব্যাঞ্জোর সাউন্ডটা একরকম হবে। তো এইরকম ধরেন আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ধরেন লেস পরিচিত, কথা বুঝতে পারছেন? তো ওই দুদুক হইতেছে ওইরকম একটা, ঠিক আছে, এটা একটু মোটা স্বরের, কিন্তু এত এত মেলাঙ্কলিক দাম একটা দুদুক প্লেয়ার ভাই। একটা হইতেছে গিয়া টিয়ার্স অফ ককেশাস বা এরকম কিছু নামে হইতেছে গিয়ে একটা খুবই চমৎকার একটা ট্র্যাক ছিল, দাঁড়ান আমি 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 এখানে বের করি, আমি আপনার ওয়াচ সিক্রেট। এই টেলিভিশন এত উপরে একটা টেলিভিশন লাগাইছে, এদিকে এই টেলিভিশনটার দিকে তাকাতে গেলে ঘেরে ঘেরে ব্যথা হয়ে যায়। বাট একটা স্যাড জিনিস হচ্ছে, তুই যদি মনে কর নেপালের সব থেকে জনপ্রিয় গানটা বা সব থেকে ভালো গানটা যদি গুগল করে বের করতে চাস অ্যানোনিমাসলি, যেমন তাহলে তুই দেখবি যে তুই কিছুই পাবি না খুঁজা। হ্যাঁ আচ্ছা আপনি কি সার্চ দিবেন? বেস্ট আর্মেনিয়ান সং যা যা আসবে, আপনি যদি বেস্ট বাংলা সং লিখে বিশ্রী জিনিস, ধরেন ইউরোপের কোনো মানুষ, ঠিক আছে, বা ধরেন আফ্রিকার কোনো একটা লোক সার্চ দিল বেস্ট সংস অফ বাংলাদেশ, বেস্ট রক সংস, ওর সামনে সবার আগে কি আসবে? সব থেকে বেশি ভিউ যেটা আসবে সেটা আসবে। বাট আমি জানি না কে কতটুকু আনলাকি হইতে পারে। এর জন্য আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা অঞ্চলের গান টান হ্যাংটেং হাবি যাবি, যদি ওর কোনো নেটিভ পাবলিকের সাথে একটা আড্ডা মাড্ডা মাইরা, ও যেমন তোর হচ্ছে অ্যানোনিমাসলি চ্যাট করা যায় এমন কিছু প্ল্যাটফর্ম আছে। আমি মাঝে মাঝে তোর সিঙ্গেল লাইফের উদাসীনতা ব্যাপার এই যে মেমোরিজ অফ ককেশাস, ওকে
না মানে আই ফাউন্ড আ সার্টেন মেলানকোলিয়া ভাই, মানে ধরেন একটা বিষণ্ণতা, মানে ওই রকম ডিপ্রেশন তো একটা কেমন দিবস, একটা বিষাদ না, মানুষজনরে মানে হইতেছে যে ইয়ে করে ফেলতেছে, আচ্ছন্ন করে ফেলতেছে একদম, বুঝতে পারছেন? আর মানে মেলানকোলিয়াও মানুষকে আচ্ছন্ন করে, কিন্তু ওর টোনটা কেমন জানি, বুঝতে পারছেন? মানে আপনি যদি ধরেন, মানে আমি যদি হইতেছে যে ডিপ্রেশন রে একটা নীলাভ টোনে আঁকি, ঠিক আছে, আমার ধারণা আমি মেলানকোলিয়ারে আঁকবো একটা সবুজাভ টোনে। হয়তো কোনো বিপদের সংখ্যা নাই, কিন্তু একটা বিশাল একাকিত্ব। আর 2 লাইন বলেন, পোয়েম হয়ে যাবে। যেমন আমার এই টোনটা শুনে মনে হচ্ছে যে আমি একটা বিশাল ল্যান্ডস্কেপ দেখতেছি, যেখানে আমি শুধু দাঁড়ায় আছি, আর কিছু আশেপাশে কেউ নেই। অদ্ভুত না, অদ্ভুত না মিউজিকটা? আমি হচ্ছে এটার কথাই বলতেছিলাম আপনার, মানে ধরেন প্রত্যেকটা দেশের মিউজিকে, অবশ্য মানে এইটা যে মানে কান্ট্রি স্পেসিফিক ব্যাপারটা এরকম না, তবে মানে ধরেন স্পেস, মানে ওইরকম ধরেন মানে ওই But শহর আমাদের- স্পেসিফিক তো একটা ব্যাপার স্যাপার আমাদের আছে। এই অঞ্চলের ফোকে আমি না, আর যাই হোক, এত ডিপ্রেশন, এত একাকিত্বর ব্যাপার স্যাপার জিনিসপত্র, এগুলা ওই হাসন রাজার গান বল, লালনের গান বল, কালচার তো রঙিন আমাদের। না এখানে অনেক ক্রাইসিস। হ্যাঁ মানে মোর বিবাগী, আপনি শব্দটা বিবাগী বলতে পারেন, কিন্তু হ্যাঁ, বিষণ্ণ, বিষণ্ণ বলো। এক্স্যাক্টলি। ও শিট, কি করলাম এটা? তুমি রিটার্ন চিন্তিছো। বাট মিডল ইস্টের ফোকে হুম, এরা বা তোর হচ্ছে আর্মেনিয়া বা মরক্কো হ্যাংফ্যাংহা বিভিন্ন ওইসব জায়গাগুলোতে, ইভেন ইউরোপেও, হ্যাঁ, হুম। এই তুই যে যে বিষাদের জিনিসটা না, এই ব্যাপারটা এটা খুব আছে ইন্ডিয়ান ক্লাসিক কিংবা পাকিস্তানি জিনিসপত্রগুলোতে। জানি না, ওইভাবে বাংলা দেখি ফোকে নাই। দেখ আমি বলি, আচ্ছা শোন, যে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ ঠিক না, বাট ইন্ডিয়ান ক্লাসিক বা রাগের যদি কথা বলি, বাংলায় বাংলায় আমার কাছে বাংলায় কি রাগের কোনো আছে কাজ আছে হয়েছে? আছে 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 আছে। আমার বাংলায় কাছে আছে, যেটা কাজ উর্দুতে আছে, কাজ অনেক আছে। কাজ হয়েছে, না, বাংলায় কাজ আছে, বাংলায় রাগ নিয়ে কাজ আছে। কিন্তু বাংলায় যে লোকশিল্প বলে আমরা যেগুলো মনে করি, যে ময়মনসিংহের বা তোর হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হ্যাঁ, লালন টালন, এই ফোকের টোনে তো হচ্ছে তোর, যেমন এই ফোকের টোনে তুই কাদের কাদের কম্পেয়ার করতে পারবি এই টোনগুলোর সাথে? কান্ট্রি সং কিংবা মানে এখানে না আসলে মানে ধরেন এক একটা জায়গার মানুষের ধরেন কালচার, রুচিবোধ, ওই মেলা কিছু তো আপনার হইতেছে মানে রিলেটেড না। সো আসলে একটা জায়গার লগে মানে ধরেন ইউএস এর কান্ট্রি মিউজিক যেটা, ঠিক আছে, ওইটার সাথে কি বাংলার আসলে মানে আমি সিম্পলি বলতেছি মানে দে আর নট মানে আমার মনে হয় না যে সুইটেবল, এই 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 আপনার হচ্ছে তুলনাটা অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয় না আর কি, বুঝতে পারছেন? তুলনা তো হচ্ছে না। কান্ট্রি মিউজিকের ক্ষেত্রে মানে ক্যান কান্ট্রি বলতেছি আর কি, কারণ ওইখানে ধরেন ও যেই জায়গা থেকে বড় হয়েছে ওইটার একটা বিশেষ প্রভাব আছে, মানে রকের ক্ষেত্রে হয়তো তুলনাটা যায়, ঠিক আছে, কথা বুঝতে পারছেন আপনার, মানে মোটামুটি আপনি কম্পেয়ার করতে পারবেন রকের ক্ষেত্রে, যে ধরেন একটা মানুষ ভালো গিটার বাজায়, একটা মানুষ খারাপ গিটার বাজায়, ঠিক আছে, আপনি মোটামুটি ধরতে পারবেন, ঠিক আছে। বুঝছি, সো তোর কে আমার লেজেন্ড, জায়গা। ঠিক আছে, কোন গানগুলা মানে হইতেছে গিয়া মোর আপনার হইতেছে গিয়া, বুঝতে পারতেছেন? তো যেমন মনে কর আমাদের কিন্তু এখানে ধরেন কিছু গান- বাংলাদেশে একটা লোক ও ভাঙা ভাঙা গলায় মোটামুটি, ঠিক আছে, মানে একটা জিনিস খেয়াল করবেন যে মানে রেকর্ডেড মিউজিকগুলো যতখানি মেলোডিয়াস, আপনি যখন লোকসঙ্গীত শুনতে যাবেন, এই লোকসঙ্গীতগুলো লাইভে তো মেলোডিয়াস না, ওর মধ্যে ভাঙা ভাঙা অনেক ব্যাপার স্যাপার আছে, এবং এটাই ওর বিউটি, ঠিক আছে। এই ভাঙা ব্যাপারটা ওর কাছে আসতে হইতেছে কি ওর লাইফের বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস থেকে, কথা বুঝতে পারছেন, ঠিক আছে। ওর এখানে নিজস্ব একটা অ্যাকসেন্ট আছে, ঠিক আছে, ওইখানে মানে ধরেন মেলোডির আইডিয়াটা একটু ডিফারেন্ট। ওইটার সাথে কি ধরেন আপনি হইতেছে গিয়া লেটস সে মানে টেক্সাসের মিউজিক রে কিংবা ধরেন মিসিসিপির মিউজিক রে কি আপনি তুলনা করতে পারবেন? ওইখানে ধরেন হচ্ছে যারা জ্যাজ বাজাইছে, ঠিক আছে, ওইখানে ধরেন মানে জ্যাজ তো মানে লেটস সে ব্লুজ, ঠিক আছে, ব্লুজটা একদম মনে কর যে ওর ব্লুজের ব্যাপার যেটা, ওর যেমন ডে বলছে, আমাদের হ্যাঁ। এইখানে যে মাঠের গানগুলো কি আমাদের
আমাদের মাঠের গানগুলো কি ধান তোলার সময়ের গান আছে, তারপর ধরেন ভাওয়াইয়া গান আছে, রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে গাড়ি নিয়ে, গরুর গাড়ি নিয়ে ভাওয়াইয়া, ভাটিয়ালি আছে। তো ধরেন ইউএসএতে ওইখানে ব্লুজটা হইতেছে একেবারে যারা মাঠের মানুষজন, বুঝতে পারতেছে, মানে যারা মাঠে ঘাটে কাজ করে, ঠিক আছে, চাষাবাদ করে, ফার্মার, এবং মোস্টলি এরা হইতেছে গিয়ে কালো কৃষাণ, ওদের মিউজিক। এবং ওইখানে একটা মানুষ জানলে গান গাইতেছে, কথা বুঝতে পারতেছেন, এটার সাথে তো মানে এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না, এটা প্রত্যেকটা রিজন আপনারা। আমরা জাস্ট ক্যারেক্টারাইজ করার চেষ্টা করছি যে আমাদের এই অঞ্চলে ফোকগুলাতে মানুষজন আসলে ইমোশন কেমনে করে বাইর করছে, ইউএস এর অঞ্চলে ফোকগুলাতে মানুষজনের ইমোশন কেমনে করে বাইর করছে। হ্যাঁ এটা তো, হ্যাঁ ওইটাই, যেমন এটা তো খুবই ভালো। আমার মনে হচ্ছে যে কান্ট্রি সংগুলোর লিরিক যেভাবে করে লেখা বা পড়া, হচ্ছে যে একটা মানুষ তার ডে বলতেছে, মানে একটা মানুষ হোয়াট অ্যাবাউট দ্য থিংস এগুলো বলতেছে। হ্যাঁ, আবার আমাদের এখানে যখন ফোক টোক আসতেছে, ফোক গানগুলোতে, এই গানগুলোতে তো হচ্ছে যে মানুষজন তার আশপাশ বলতেছে, ডে বলতেছে, কিন্তু সুরটা ডিফারেন্ট। আমাদের এখানে মানুষজন দেখা যাচ্ছে কেমন সুর করে, লালনের সুর বা হাসন রাজার সুর যেখানে দেখছি যে তো একটা মেলোডি যুক্ত করার একটা ব্যাপার আছে, যে একটা জিনিস একটু অন্যরকম করে উচ্চারণ করা, বা হচ্ছে একটা জিনিস একটু টাইনা বলা, হ্যাং বলা। এখন এরকম করে আবার দেখলাম যে তোর যেসব আরাবিয়ান ফোক আছে, আরাবিয়ান ফোকের যেমন টিউনিশিয়ান একটা ব্যান্ডের গান আমি শুনতাম না, মায়ার, ওদের এখানে দেখতাম যে আরাবিয়ান ফোকে যেসব ইনস্ট্রুমেন্ট বাজায়, আমাদের এখানে যেসব ইনস্ট্রুমেন্ট বাজায় রিদমিক, কিন্তু খুবই ড্যান্স মুভের মতো অনেকটা, যে হচ্ছে যে কিন্তু এই ডিপ্রেসিভ টোনটা শুনে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের আমি এমন কোনো পুরনো ক্লাসিক গ্রামীণ ইনস্ট্রুমেন্ট শুনি নাই যেটার ভিতরে এরকমের ডিপ্রেশন আছে। একতারার ভিতরে কি ডিপ্রেশন পাওয়া যায়? টুং 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 শব্দে টাং 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 টাং, না না ওইটা ওইভাবে আসে না। মানে ধরেন দোতারায় তো পুরো ড্যান্স, টুং দিলেই মনে করছে। আমি কয়েক জায়গাতে আবার কিছু, আমি ব্যাপারটা জানি না, ব্যাপারটা নিয়ে ঘাটি নাই, কিন্তু শুনছিলাম আর কি কয়েকজন, ডিপ্রেশনের আইডিয়াটা হতেছে গিয়া খুব ইউরোপিয়ান আইডিয়া, ওইখান থেকে আমদানি করা আর কি। আমাদের এখানে ধরেন মানে ওরকম স্যাডনেস আছে, ধর বিবাগী ওইরকম একটা সুর তো আছেই। আচ্ছা, কান্নাকাটি নিয়ে মানুষজন বহুত গান বানায় ফেলেছে না, কান্নার প্রলাপ আমাদের এই অঞ্চলে, মানে এখানে তো ডেথের পরে যেই একটা গান, এখানে কিন্তু আপনি জানেন যে মানুষ মরে গেল হইতেছে যে উঠানে আইসা আশেপাশের মহিলারা হচ্ছে কানতে কানতে গান গাইতো, অদ্ভুত রকমের কানতে সেই কানতে গান গাওয়া। কান্নাও না ডিপ্রেসিভ, মানে হ্যাঁ কেমন জানি প্রলাপ, ওটা হ্যাঁ 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 প্রলাপ বলার মতো বলে। প্রলাপই না, হ্যাঁ মিউজিক্যাল এক্সপ্রেশনে আমার স্বামী বইরা গেছে। ভাই এই জিনিসটা আমি এত নিখুঁত করতে পারি, ঠিক আছে, যে বাসায় আমি শোনেন যেটা হয়েছে, আমি হইতেছে তো আগে এখানে যে বাসা থাকতাম ওটার পাশে একটা বস্তি ছিল, ঠিক আছে, একতলা বাসা, বিশাল বাউন্ডারি বলা হয় যে আমাদের পাশে যেটা ছিল মসজিদের যেটা, হ্যাঁ। তো ওইখানে একবার এক লোক মারা গেছে, ঠিক আছে, তো এটা আমি তো পুরোটা শুনছি, শুনে ক্যাচ করে আমি একদিন ঘরে বসে গুনগুন করা হইতেছি গিয়া এই আমি হচ্ছে চাই চাই করে গান গাইছি, আমার স্বামীরে উঠে নিয়ে গেল, কেন নিয়ে গেল রে আমার শুইনা কি যে ঝাড়িটা দিছে আমারে আল্লাহ। পুথিরও কিন্তু তোর একটা ভালো মানে ফ্লো আছে, খুবই চমৎকার ফ্লো আছে। আমি হইতেছে এই যে দেখো দেখো আমি এখন জয়েন্ট রোল দিব, জয়েন্টটা আমরা নাকি মেন্টাল করে খাবো বড়। ওই আমি যাত্রা মানে কি বল পুঁথির ব্যাপারটা সবার আগে পাইছি আমি হচ্ছে ক্লাস 2 তে থাকতে আপনার ইয়ে পড়ছে, 1000 বছর ধরে পড়ছে, আমার ভাইয়া তখন হচ্ছে গিয়া মাত্র 9 এ উঠছে। ভাই আপনাদের সময় 9-10 এর বইটা আমি এত খুঁজছি, ঠিক আছে, আমি বইটা কোথাও পাই নাই, এটা কোনো পিডিএফ কপি আমি পাইলামই না। আর কভার ছিল না ওইটার হইতেছে গিয়া পোয়েম পোর্শনে আবুল হোসেনের একটা খুব চমৎকার কবিতা ছিল এইসব গ্রামে, কবিতাটা আমার এত পছন্দ, কিন্তু আমি লাস্ট কয়েকদিন ধরে এত মেদ ঘাটছি, আমাদের এই ডকুমেন্টেশনটাতে বিশাল প্রবলেম আছে, ভালো অনেক কিছু হইতেছে গিয়া এখনো প্রপারলি ডিজিটাল ডকুমেন্টেশন করা হয় নাই, এগুলা পরে কেউ করবে না করবে আল্লাহ হারায় গেছে অলরেডি, কত কি আছে। হ্যাঁ ওইরকম তো আছেই, বেশ তো আছেই কিছু তো হারা যায়। স্কুলে এই পুরনো বইগুলা মানে প্রতি বছরের এনসিটিভির বইগুলা থাকা উচিত না লাইব্রেরিতে? হ্যাঁ একটা আর্কাইভে থাকা উচিত।
পড়ে পড়ে শিখবি, তোদের প্রিডিসেসররা কি পড়ে গেছে। পড়বি না কেন, বাংলা বই কেন পড়বি না? বাংলা বই তো খুব ইন্টারেস্টিং বই, আমি হাজার বছর ধরে পড়ার একটা পরে। বিশাল আফসোসের ব্যাপার যে এই শামসুল হক খানে আমি কোন একটা টিচার হ্যাঁ। কিন্তু আমাকে আর একটা গল্প পড়ার ক্ষেত্রে কেউ বলেও না এরকম কথা ভাই বই অ্যারেস্ট করে শাহজিবাজারে নিয়ে গেছে। শাহজিবাজারে কিন্তু আর আমি তো এটা 1000 দেখছি। বছর ধরে পাইলামই না। তোর 1000 বছর ধরে পারছিস? না, তুই তোদের পড়তে সময় পারছিস? ছিল না। এই তোর ভাইয়ের পদ্মা বই ছিল, নদীর তুই মাঝি। চাইলে পড়তে পারতি। ছোটবেলায় তোদের সময় ভাইয়ের 1000 বই- বছর ধরে আমাদেরও ছিল না, আমাদের সময় হ্যাঁ, পাল্টে গেছে। ছোটবেলায় তোদের মার্জেন ভাই পদ্মা যখন নদীর ছিল, মাঝি ছিল। না, পদ্মা নদীর মাঝেও দেয় নাই, আমাদের কি জানি দিছিল, ভুলে গেছি। মার্জেন ভাইয়ের তো কাছে হৃদয় ভাইয়ের কাছাকাছি। তো তখন কিছু মার্জেন ভাই যখন হচ্ছে 9 এ পড়ে, তখন হচ্ছে নিয়ে 3 থেকে 4 পৃষ্ঠা পড়ছি। কিন্তু তখন আমি পড়ি কি 1 এ। হাজার বছর ধরে তোমার খুব আমি হইতেছে ক্যারেক্টার অ্যানালাইসিস শিখছি বাংলা ওই বইটা থেকে। আমি যখন হইতেছে গিয়া ওই 1000 বছর ধরে পড়ে শেষ করলাম, তখন ওইটার পাশে ক্যারেক্টারগুলো বাংলা বইতে থাকে, যে ক্যারেক্টারগুলো লেখা দুই একটা কথা লেখা দুই থাকে, একটা একটা কথা অ্যানালাইসিস। ঠিক আছে, আমি ওইটা পড়তেছিলাম, তো পড়তে পড়তে এরপরে ওইখানে মন্তুরে নিয়ে লিখছিল যে মন্টু একটা অপরিণত ক্যারেক্টার, ও মুখগুলোর কারণে কখনো হইতেছে গিয়ে ফুল পটেনশিয়ালটা প্রকাশিত করতে পারেনি। ঠিক আছে, ও সবসময় মানে কারো ছায়া থাকে। একটা ছায়ার মধ্যে রয়ে গেছে, এক্স্যাক্টলি একটা শ্যাডোর মধ্যে। তো এটা পরে ভাবতেছিলাম যে, কারণ আমার তো মন্তুরে হেভি পছন্দ হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, আমি তো বাচ্চা ওই সময় তো ওইভাবে বুঝি না, কিন্তু আমার মনে হচ্ছে যে মন্ত্রী তো সেন্ট্রাল ক্যারেক্টার। যদি আমি বুঝতেছিলাম যে মুখগুলো এখানে অনেক ইম্পর্টেন্ট, কিংবা ধর্মী অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, তো পরে হইতেছে কি আবার ভালো করে পড়ছি কয়েকবার, পরে খেয়াল করলাম যে না, আসলে একটা ব্যাপার আছে, অথরিটারিয়ান একটা ব্যাপার স্যাপার আছে, একটা কিছু আছে আর কি ভিতরে। কি অথরিটি হোল্ড করে। আমি মানে কমার্স মন্তুর কলেজে ক্যারেক্টারটা গিয়ে চাইলে আরো অনেক ডেভেলপ তোর করা যেত। বাংলা ক্লাস করে খুব মজা পেয়েছি। কোথায়? কমার্স কলেজে গিয়েছি। মানে বাংলা ক্লাস মূলত এরকম হয়েছে, 5টা ক্লাস করার পরেও 6 নম্বর ক্লাস যদি বাংলা ক্লাস হয়, এমন একটা রিফ্রেশিং ক্লাস হতে চাইছে। কারণ বাংলা ক্লাসে টিচার এত মানে কমার্স কলেজের অন্য সব ডিপার্টমেন্ট যা খুশি তাই হোক, বাট আমি জানি না একটা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের টিচাররা কত ক্যারিশমেটিক হয়, বাট কমার্স কলেজে আমাদের ভাই কলেজে বাংলা ডিপার্টমেন্টে অ্যামেজিং মানুষজন ছিল। মানে আমি জানি না যে actually সব কলেজে কি বাংলা ডিপার্টমেন্ট নাকি বাংলা সাবজেক্টটাই এরকম, ছিল, একটুখানি তারপর কোয়ালিটিফুল লোক হলে বাংলা ভালো পড়াবে। এটা আমি শামসুল হকের পড়া নিজেদের করে বুঝি ভাষা নাই। তো ধরেন একটু কোয়ালিটিফুল না, মানে আমি আদমজিতে খুবই কোয়ালিটিফুল মানুষজন পেয়েছি বাংলাতে। আমার মানে হচ্ছে একটা ম্যাম ছিল, খুব সুন্দর করে টেনে টেনে বিড়াল প্রবন্ধটা পড়াইতো আমাদেরকে, ঠিক আছে, হেভি হেভি মজা পেতাম। তারপর হচ্ছে একটা স্যার ছিল, খুবই 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 সেটা আল্লাহ, স্যার এত এনার্জেটিক একটা মানুষ, ঠিক আছে, মানে স্যার হইতেছে গিয়া ওই কলেজে পোলাপানদের সাথে দৌড়ে পাল্লা দেয়, ঠিক আছে, থাকে না কিছু ঘাউড়া আরে পোলাপান, আমি তো হ্যাঁ, একটু সিস্টেম। সো একটা স্যার থাকে যে হইতেছে চিল, কিন্তু মানে ও ধরছে পোলাপানটা একদম চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখছে, তো হি ওয়াজ লাইক দ্যাট, ঠিক আছে। কমার্স কলেজে তোর একটা স্যার মেসেজ বলছে যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, তোদেরকে কবিতা কে সাপ্লাই দিবে, কে? আমি দিব। ঠিক আছে? সে বলতেছে আমি একটা কবিতা লিখছি, সে বলতেছে ফেব্রুয়ারি 14 তারিখ মানব না তো কোনো আইন, পথের ধারে দাঁড় করিয়ে বলবো তোমায় ভ্যালেন্টাইন। তালিয়া তারপর 10 বলে ফেললো, ঠিক আছে। দ্যাট গাই ওয়াজ সামথিং এলস। স্কুলে থাকতে কিন্তু হচ্ছে সাইড স্যার আমাদের সাথে এটা করছে। সাইড স্যার হচ্ছে একদিন বোর্ডে এসে আসে একটা লাভ লেটার লিখে রাখে আমাদেরকে। ঠিক আছে? সাইড স্যারের ক্লাস আমি পাইনি। হ্যাঁ, সাইড স্যার আমাদের একটা লাভ লেটার লিখে। আমি হইতেছে ইয়ে স্যারের ক্লাস পাইছি, শহীদ স্যার শহীদ স্যার was not bad. বোমা মাসুদের বাংলা ক্লাস করছে। দেখেন মাসুদ স্যার, মানে মাসুদ স্যারের মানুষজন পছন্দ করে একটা ডিফারেন্ট কারণে, মানে ধরেন এক একটা টিচার এবং অনেক মানে উনি মানুষ বাচ্চাদেরকে মারলেও একটু প্রেমও দিছে। ভাই আমি আপনার একটা সহজ কথা বলি, সেটা হইতেছে কি, একটা স্কুলে বাচ্চা কাচ্চাদের বাচ্চা থাকার জন্য কিছু রিলিফ লাগে, কিছু টিচার থাকে রিলিফ, কথা বুঝতে পারছেন। সো মাসুদ স্যার ওই রিলিফটা ছিল, ঠিক আছে, পোলাপান তার সাথে ধর হইতেছে গিয়ে নিজেদের উঠতি বয়সের, ঠিক আছে, এক্সাইটমেন্ট গুলো প্রকাশ করতে পারতো, এবং স্যার খুবই 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 চমৎকার ভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতো, এটা আমার মজা লাগতো খুবই, ঠিক আছে। এই কারণে মাসুদ স্যারের সবাই পছন্দ করে, একটা একটা মোটা সোটা একটা হেলদি হ্যাপি মানুষ, হ্যাপি হ্যাপি হ্যাপি, ঠিক আছে, হ্যাপি হ্যাপি গাই, হ্যাপি হ্যাপি জিনিসটা হ্যাপি সরাসরি গাই। দেখছি যে আফিয়ার দেয়। তোদেরকে কি দেয়ালে নিয়ে তারপরে গোল করে তারপরে হাত ধরে টান করে হ্যাঁ, এটা বলাই তো এটা করে তো। ফিজিক্স ক্লাসে খাইছি মেয়েরা হেভি, স্যার খুবই ভালো পড়াইতো, কিন্তু স্যার খুবই পিড়াইতো। আমাদের হয়েছে কি বুঝছিস, কলেজে একবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হুট করে মারামারি লাগে, এটা ইউজুয়ালি হয় না, ঠিক আছে, কিন্তু কি জানি হয়েছে, ফার্স্ট ইয়ার একটা ছেলে বোধ হয় ওর গার্লফ্রেন্ডে কলেজে নতুন ঢুকছে, সেকেন্ড ইয়ার একটা ছেলে একটু উলঝুল করছে, ঠিক আছে, ধাম করে বোধ হয় একটা পিছিয়ে দিয়ে মাইরা বসছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মারামারি লাগে গেছে আমার ক্যান্টনমেন্টের ভিতরে, ঠিক আছে, আদমজি কলেজের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মারামারি লাগছে। হুট করে পোলাপান দেখলো যে স্যার আসতেছে, পোলাপান কাচকি মাছের মতো ছিটকায় দিল দৌড়, কালপ্রিট দুইটা সোজা দৌড়, আর ওরা দুইটা সবার আগে দৌড়, একসাথে যাওয়া ছিল পাশাপাশি। স্যার ওইখানে উসাইন বোল্ট, একটা মানুষ
একটা নগদ 100 মিটার স্প্রিন্ট লাগে দূরে ওই দৌড়তে। ওই শার্ট প্যান্ট ইন করা ঠিক আছে আল্লাহ। দিছে দৌড়ে ধরছে কলার, ঠিক আছে কলার ধরে খপ করে মানে বাজ পাখি যাবে মুরগির বাচ্চা ধরে না ধরে ধরে নিয়ে আসে। এইবার কই যাবা পিছলা গুলো ধরে ট্রেনে নিয়ে গেছে। রেজা নামে আরেকটা স্যার ছিল বাংলা, ওর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। স্যারটা যে কত ও জাহাঙ্গীরনগরের ছিল, কিন্তু স্যারটা যে কি পরিমাণে মানে ও অনেক সুন্দর দেখতে, বুঝছো? কিছু লোক থাকে না যে জীবনে বয়স অনেক হয় কিন্তু ওর বয়স 40 কিন্তু ওরে দেখতে এখনো মনে করছে 28 মতো লাগে। রেজা খুবই সুন্দর, মেয়েরা সবাই পছন্দ করে, ঠিক আছে? তো রেজা স্যার ছেলেদের সাথে টেবিল টেনিস খেলতো। অ্যান্ড রেজা স্যারের সবসময় কিছু মানে সিনেমাতে কিরকম থাকে না যে কিছু বন্ধু হয়ে যায় ব্যাচের ছেলে পেলে যারা কিনা স্যারের বাড়িতে টাড়িতেও যায়। তো রেজা স্যার হচ্ছে ওই টাইপের স্যার, তাদেরকে যার যার বাড়িতে ছেলে পেলেও যায়। হ্যাঁ, তো রেজা স্যার হচ্ছে ডিবেট ক্লাবের সাথে সরাসরি যুক্ত না, মডারেটর না, বাট ডিবেট ক্লাবের সবাই রেজা স্যারের পছন্দ করে, রেজা স্যারের বিতর্ক পছন্দ করে, কিন্তু সে জুনিয়র বিধায় সে আসলে মডারেটর হইতে পারে না, এরকম কিছু। তো রেজা স্যারের বাড়িতে আমরা সবাই যেতাম এরকম করে। একবার সাইফের যে সব থেকে কালো অধ্যায়, সেটা হচ্ছে আমি আর সাইফ কলেজের বাথরুমে বিড়ি খেতে ঢুকছিলাম, আর তখন আমাদের অ্যাকাউন্টিং এর এক টিচার আমাদের ধরে ফেলে সাইফ তো ইউনিফর্ম পরার, আমি তো অলরেডি কলেজ থেকে বাইরে গেছি, তো সাইফের অ্যাডমিশন ক্যান্সেল করে দিব। অলরেডি সাইফ একবার পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা খায়, অ্যাডমিশন ক্যান্সেল খাইছে। সাইফের মা হচ্ছে ঢাকা কলেজের মাস্টার, মা আসছে, তাই কলেজ থেকে বাইর করে নাই, সম্মান দিয়ে রাখছে। এবার সাইফ বিড়ি খায় ধরা গেছে। এখন সাইফের তো পরীক্ষার আগে সাইফ তো যাই বল মাস্ট, সাইফের কোনো বাঁচানোর সুযোগ নেই। এখন আমি তো কলেজে নাই, আমারে কি করবে? আমার সি এর আর্টিকেলশিপ ক্যান্সেল করে দিচ্ছে ওইখান থেকে। কোন ফার্ম বলো আমাকে? হ্যাঁ, এটাও খাই দিচ্ছে। আমি দুজনই বিপদে পড়ছি, এখন কি করা যেতে পারে? রেজা স্যার, রেজা স্যারের কাছে গেছি, গিয়ে বলছি এরকম এরকম অবস্থা, স্যার তো আমাদের সাথে দেখা করে না, স্যারের বাসা পর্যন্ত গেছি, স্যার ঢুকতেও দেয় নাই বাসায়, সাইফের নাকি অ্যাডমিশন ক্যান্সেল আর আমার নাকি আর্টিকেলশিপ শেষ। আমার ফোন দিয়ে বলতেছে এরকম। রেজা স্যার শুনে হাসছে, হাসে বলতেছে ঠিক আছে চলো তোমরা আমার সাথে। স্যারের সাথে গেলাম, স্যারের বাসায় ঢুকলাম, ঢুইকা হাসাহাসি কইরা বিড়ি খাইছে ধরা পড়ছে এরকম। স্যারও অনেক হাসাহাসি করলো, ঠিক আছে, শাসালো টাসালো, সাইফের গালগুল টাইনা মাইনা দিল। তারপরে কি স্যারের বাসায় দুপুরে খা করছে, ঠিক আছে, শেষ। রেজা স্যার রিসেন্টলি ডিভোর্স হয়েছে এবং তারপরে নাকি রেজা স্যার রোজারে নক ছিল, রোজার সাথে একদিন নাকি দেখা সাক্ষাৎ করছে। বললাম কি অবস্থা? হ্যাঁ স্যার আমার সাথে দেখা সাক্ষাৎ করছে, স্যার বলছে যে ডিভোর্স করছে। স্যার কি চাই স্যার? না স্যার এমনি একটু বেশি ডিস্টার্ব, মনে হয় কোম্পানি চাই। আমার ভালো লাগছিল রেজা স্যার এবং অন্যান্য স্যার টিচার হ্যাং ত্যাং বাংলা ডিপার্টমেন্টের সবগুলো। এবং রেজা স্যার থেকে বয়সে 2 বছরের বড় একটা মেয়ে বিয়ে করছে তার ক্যাম্পাসে, ঠিক আছে, তো ভালো লাগতো। তারপরে মেহেদি স্যার নামে একজন স্যার ছিল, সে খুবই ভালো বাংলা পড়াতো, কিন্তু স্যার প্রতিদিনের কাজই হচ্ছে নিজেকে ছোট করা তার বন্ধুদের থেকে। এই যাও আমার বন্ধু কি করে, ও এখানে পড়াচ্ছে, আমি কই পড়ি, ঢাকা কমার্স কলেজে বাংলা পড়ে, ঠিক আছে, মজাটা জায়গা। গুড গড, বাংলা পড়ায় কেমিস্ট্রি পড়ে না, পুরো ওয়াল্টার হোয়াইট হয়ে যাইতো। বাট এই যে সুইট টিচারটা, এটার সাথে একটা মেমোরি আছে। আমরা পিছনে বসে স্যার কথাবার্তা করলে আমরা হচ্ছে পিছু দিয়ে সাবটাইটেল দিতাম আর কি। তো সাবটাইটেলটা স্যার পর্যন্ত যেটা পৌঁছাইতো না, আমাদের সামনে 3-4 রো পর্যন্ত যাবে এবং ওরা হাসাহাসি করবে, হাসিটা স্যার পর্যন্ত পৌঁছাবে, এটাই কাহিনী। তো স্যারও তো বুঝে এগুলা। তো একদিন কি হলো, হুট করে স্যার পড়া থামাই দিয়ে পেছনের রো থেকে সবাইকে ডাক দিয়ে সামনে নিল, লাইনে দাঁড়া করায় সবাইকে চক্কর আমার একটা করে, দাঁড়াও সবাই ঠাস সেকেন্ড সবাই মারলো, হাতটা ব্যথা। আমার চশমাটা খুলে গিয়ে পড়ছে একটা মেয়ের কোলের উপরে, আমার নাক কেটে গেছে। বললো তোমার নাক কেটে গেছে, তুমি ওয়াশরুমে যাও। তারপরে তুমি ওর ওয়াশরুমে নিয়ে যাও, ভয় নিয়ে আসো। ততক্ষণে আবার ওরা বসে গেছে, আমিও বসছি। তো দেখলাম যে ক্লাসে কেউ নাই, স্যারও নাই। ওরা বলতেছে, ক্যাপ্টেন বলতেছে স্যার নাকি আমাদের ক্লাস করাবে, চলে গেছে। এখন তো সবাই বলতেছে ক্যাপ্টেনে যা গিয়ে রিকোয়েস্ট করে নিয়ে, স্যার আসবেই, 2-3 বার গেছে, আসবে না। তো স্যার আর ওদিন ক্লাসে আসে, এরপরে দিন স্যার আসে, বলছে কেমন দিলাম?
আমি যে গতকালকে রাত করে ক্লাস থেকে চলে গেলাম, তোমাদের থাপ্পড় দিলাম, তোমাদের কেমন লাগছে? তোমরা কি আজকে আমার কথা তো বলবা? বলবা না? ঠিক আছে, আজকে আমি পড়াইছে সুন্দর পড়াইছে। তা বলছে এই তোমরা 5 জন আমার সাথে দেখা করবে, তোমাদেরকে আমি খাওয়াবো, মাসি তো তাই তোমার বেশি খাওয়াবো, তোমার রক্ত বেড়েছে, ঠিক আছে? নাইস। তারপর আরেকটা টিচার ছিল, সে নাকি তোর হচ্ছে গল্প লিখতো, সাধুজ্জামান নাম, ঠিক আছে? ওই সাধুজ্জামান, ঠিক আছে? তো সাধুজ্জামান সেলিম মনে হয় তার নাম। আর একটা বিশেষ স্টুপিড থাকে না টিচার নামের কিছু কলঙ্ক। হ্যাঁ ঠিক আছে, ওই যে হারামজাদাটা আসলো যে বাংলা পড়াইতো, পরে হইতেছে কলেজের কোন মেরে নিয়ে হ্যাঁ, ও ওর নাম দেখে আপনি কি জুস নাম শুনছি মনে হচ্ছে। এরকম কিছু একটা ছিল। শামসুল হক খানের কলেজের একটা টিচার ছিল, এখানে তিল ছিল, খোঁচা খোঁচা দাড়ি। ওকে, ওটা পাইছিস তো না? কলেজের একটা টিচার বাংলা পড়াইতো। খোঁচা খোঁচা দাঁড়ি হ্যাঁ, না। ও খুবই উচ্চারণে সতর্ক, আমাদেরকে ও চন্দ্রবিন্দু উচ্চারণ শিখাইছিল, তারপরে আমরা খুবই মজা পেয়েছিলাম। এবং ওই বাংলা ক্লাসটা আমার কাছে শামসুল হক খানের সব থেকে সেরা বাংলা ক্লাস লাগছে। ও কলেজের বাংলা পড়ায়, ও প্রক্সি নিতে আসে বড় প্রফেসরের একদিন, এবং ও এসে আমাদের একটা গল্প করলো, আমরা তো ফ্যান হয়ে গেছি। আরে কি চমৎকার, কি চমৎকার তার সেন্স অফ হিউমার, আবার শব্দ উচ্চারণও সে শিখাই দিচ্ছে, ভালো লাগছে। তবে এই দিক দিয়ে দেখছি হচ্ছে সাইদ স্যারের শব্দ ভান্ডার বিশাল বাংলার। সাইদ স্যারের শব্দ ভান্ডার অনেক, সে পারতপক্ষে কখনো ইংরেজি বলতো না। আমরা রেগুলার লাইফে যেসব জিনিস হচ্ছে খুব সাধারণত ইংরেজিটা খুব ইজি থেকে কয়ে এড়াই চলে যায় না বাংলাটা, উনি সাধারণত খুব একটা করেন, মানে খুবই ভালো। শাহজিবাজার স্কুলে তোর বাংলা স্যার শব্দ অর্থ জিজ্ঞেস করতেছে, আমি পড়ি নেই পড়া, কিন্তু শব্দের অর্থ ব্যাপারটা এরকমের, তোর যদি জিজ্ঞেস করে তুই একটা কই দিতে পারবি। তোর তোর একটা শব্দ জিজ্ঞেস তুই কইছস, ওটা বইতে রাখ, কিন্তু ওইটা কি অর্থ? আরেকটা কিছু কোনদিন শুনি নাই, বাট মনে হচ্ছে ওটা কইছে, 3-4টা জিজ্ঞেস সবাই কই দিতেছি। স্যার তুই পড়স তাই না? না শব্দ তো আমি এমনি পাই। তারপরে স্যার আবার কয়টা জিজ্ঞেস, আমিও কয়টা করতেছি, ঠিক আছে? আমার কাছে খুবই মজা লাগছিল, মানে এটা একটা কমন সেন্স, বাংলার শব্দের অর্থ, ঠিক আছে? বাংলা শব্দের অর্থ আমি বুঝি না, পোলাপের ক্যাট প্যারা খায় শব্দের অর্থ মুখস্থ করতে গিয়ে, ধাম ধাম করে শব্দ তো কমন সেন্সের ভিতরে শব্দ না এইখানে হইতেছে গিয়া, এই মেয়ে, এটা তো আপনার জানার কথা, বাংলাতে তো হইতেছে এইখানে বইয়ের বাইরে কিছু কইলে ওটা হইলেও হবে না। কিন্তু ওই এক টিচারটা তো হইতেছে শোনেন, গিয়ে খুব ভালো সায়েন্স ফিকশন, এটার বাংলা কি? ঠিক আছে, কোথাও মানে আপনি বৈজ্ঞানিক হচ্ছে গল্প বৈজ্ঞানিক কল্পকাহিনী, রাইট? এটা আপনি পড়ে আসছেন না আপনি আমি, ঠিক আছে? এখন এটা কোনো কারণে খুব সম্ভবত বইতে ছিল না শব্দার্থ হিসেবে, অন্য দুইটা সিমিলার প্রায় কাছাকাছি ওয়ার্ড ছিল, ঠিক আছে? তো জিজ্ঞেস করছে একদিন ক্লাসে, সবাই বলতেছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, কারণ মোটামুটি এই বয়সে পোলাপান জাফর ইকবাল টাফর ইকবালের বইটাই পড়ে, ঠিক আছে? দেখছে যে উপর দিয়ে লেখা থাকে বৈজ্ঞানিক কল্পকাহিনী, ঠিক আছে? ওরা জানে এটাই সায়েন্স ফিকশন, সবাই বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতেছে। সব সিরিয়াল এরকম 3-4টা সিরিয়াল দাঁড়ায় গেছে, স্যার কারো অ্যান্সার নেয় নাই। তারপরে ইন দ্য মিন টাইম কোন এক ওই যে মানে ব্যাগ তো বন্ধ থাকে, ব্যাগ তো হাত দেওয়া যায় না ব্যাগে, কিন্তু কোনো মতেই ব্যাগ থেকে ওইটা বের করে দেখে ফেলছে, দেখো দাঁড়ায় করে দিচ্ছে। এরপর সব এরপরে এই সবগুলো না, ওই টিচারটা মজা হচ্ছে, ও বুঝছে যে আমি পড়া পড়ি নাই, এবং আমি ওটা তো অনেক পড়ি নাই, কিন্তু আমি কয়ে দিতেছি। ভাই আমি মানে ওই যে ভিডিওটা দেখছেন না কিছুদিন আগে, একটা ভদ্রলোক, ঠিক আছে, যে হ্যাভ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, দেখছেন না এটা? না, একটা একটা লোক, ঠিক আছে, ওরে ধরে হতেছে কি, ওই যে হয় না বাইরে এসে না কিছু মানুষজন রাস্তাঘাটে র্যান্ডম ধরে টোরে মানুষজন প্রশ্ন করে ভিডিওতে, তো ওরে হইতেছে গেজি গাইতেছে, ঠিক আছে, প্রেম করছেন না আমার কোনো মায়া পছন্দ করে না, আর আমার এই বিয়ে টিয়া করার সময়টা হয় নাই, ওটা দেখছেন ওটা? মনে হয় দেখছিলাম, পরে নাকি হচ্ছে কি ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, তো একটা জিনিস মজার ব্যাপার খেয়াল করছেন, ও খুবই কনফিডেন্টলি ইংলিশ বলে দিতেছে, ওর ইংলিশ বাঁধে নাই কোথাও, ও একটা সেন্টেন্স দাঁড়া করায় ফেলছে জাস্ট খুবই কনফিডেন্টলি, আপনি দেখছেন না? ও কিন্তু ভাইবা ভাইবা চিন্তা করে বলে না। আমার নাকি এই জিনিসটা এত ফ্লুয়েন্টলি খাতার মধ্যে করতে পারতো আমার বন্ধু রিগান, ঠিক আছে? আরে ভাই, আরে একটা ভাই, এইসব ওয়ার্ড পৃথিবীতে নাই, ডিকশনারিতে এইসব ওয়ার্ড নাই, কোন পৃথিবীর কোন ল্যাঙ্গুয়েজে কোন ডিকশনারিতে এইসব শব্দ, ও ইংরেজিতে এটা লিখছে, এবং 3-4 পাতা প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে, প্রথম পাতাটা কোনো মতে শেষ হয়েছে, এরপরে লেখা শুরু হয়েছে একদম, ও হইতেছে রচনা লেখার জ্যাকসন পোলক হইতেছে কি রং এনে ছিড়াইতো ক্যানভাসে,
তো ধরেন এরকম অ্যালফাবেট ছিটাইছে খাতার মধ্যে, ওটা যে কি হয়েছে মনে কর স্যার পড়ে দেখতে কোথাও যাইতে পারতেছে না। কোথাও যেতে পারতেছে না। এক্স্যাক্টলি, স্যারের জীবন এখানে আটকায় গেছে, ঠিক আছে, স্যার বুঝতেছে না এখানে স্পেস কেন, ঠিক আছে। একটু বুদ্ধিমান হইলে স্কুলের মানে আমার যদি এখন টাইম মেশিন দিয়ে স্কুলে ফেরত পাঠানো হয় তাহলে আমি ইসলাম শিক্ষার টিচার বা ইংরেজি স্যার আসলে একটা পোত খাওয়া দিতে চাই। আর হয় ওরে না কিছু একটা লিখে দিলে ও প্রত্যেকটা লাস্ট সেকশনে একটা টিচার থাকে যে হইতেছে আসলে পরীক্ষার খাতা নিয়ে কিছু কেয়ার করে না, হ্যাঁ। ও জাস্ট পেজ দেখে নাম্বার দিয়ে দেয়। তাহলে তো লাস্ট সেকশনেই থাকতো, তো কপাল টিচারটাও পড়ছে এরকম লাস্ট সেকশন, ঠিক আছে, যে ও হইতেছে খাতার পৃষ্ঠা জাস্ট ইংরেজি লেখা আছে কতগুলো, ও টক 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 করে সাইন দিয়ে কোনো মতে মার্ক দিয়ে দিতেছে, কোনো বার পাস করে, কোনো বার যদি স্যার একটু দেখ খেলা তাহলে ফেল করে যায়। আরে ও হইতেছে যে ইয়া তো চলে গেছে কোথায়, ওমান না কই জানি না চলে গেছে। আসছে এই যে এই তোর দেশে আসছে, দেখা ইসলাম হচ্ছে। শিক্ষা দেখা যায়। এমন কোনো কোশ্চেন নেই যে কোশ্চেনে তোর ইংরেজিতে 2 লাইন 3 লাইন মানে না লেখা হইতো। এখন আমি খুব ইংরেজিতে? ভালো হ্যাঁ ইসলাম শিক্ষায় হ্যাঁ, আমি কারণ কিছু লিখিনি, আমি আমি আরবিকে লিখছি। না আমি আরবিকে তোর হচ্ছে যে কমন করলে যে কোটা পড়তো ওটাই লিখতাম, কারণ হচ্ছে কি হুজুর স্যার আরবিক পড়তে পারে আমি জানি, ঠিক আছে, তো আমি ওর ইংরেজিতেই লিখতাম, ইংরেজি কোড লিখতাম। হ্যাঁ, তো ইবাদত কাকে বলে এটা তো আমি ইংরেজিতে লিখতাম, আখলাকের ব্যাপারেও আমি ইংরেজিতে লিখতাম। তো আমি যাই লিখতাম না কেন আমি জানি যে ইংরেজি নিয়ে ও আর মাথা রাখতে হবে না, এবং আমি যা লিখতাম গ্রামাটিক্যালি ওকে, ঠিক আছে, ওটা ঘাটতেও যাবে না কি না। আপনি ইংরেজিতে লেখেন তো, আমি জানি না, আমরা সবসময় বাংলাতেই লিখছি, আমরা ইংরেজিতে কিছু লিখিনি ধর্ম বইয়ে। হ্যাঁ, আমাদের সময় সমাজ বল যাই বল সবকিছুতে ইংরেজি ডেফিনেশন মারছে, ইংরেজি ডেফিনেশন থাকলে হ্যাঁ কোথায় ওই- হাজি বাজারে? না শামসুল হক খানের আচ্ছা, ওটা রচনামূলক কখনো পড়ি কোশ্চেন নাই। মানে কি জানি তোদের সময় তো রচনামূলক ছিল, তোদের সময় কি সৃজনশীল হয়ে গেছে? হ্যাঁ, আমাদের সময় সৃজনশীল। আমাদের তো হচ্ছে গিয়ে 10 মার্কের ও, আচ্ছা, রচনামূলক আচ্ছা, প্রশ্ন আচ্ছা, লিখতাম। ঠিক আছে, ওইখানে ভেতরে definition- কোটেশন ইনসার্ট করে হ্যাঁ, দিতাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো খুবই স্পেসিফিক প্রশ্ন করে। হ্যাঁ মানে ব্যাখ্যা দাও, সৃজনশীলে খুবই গুরুত্ব বর্ণনা specific। করো, আমাদের সময় এগুলোই ছিল, সো আমরা ওইখানে কোটেশন আচ্ছা, ঠিক আছে হ্যাঁ থেকে আমি যাবো। তো ইংরেজি না দিলে আবার হচ্ছে 5-এ 4 পাওয়া যেত না আর কি। আচ্ছা। ঠিক আছে, আরবি হচ্ছে কমন করলে ওই চ্যাপ্টার থেকে ওইটাই মেরে দিতাম। আমরা কৃষি শিক্ষাটা পড়তাম, আমি কৃষি হইতেছে যে কৃষিকে আমি নকল করছি শামসুল হক খানের, কারণ আমার মনে হচ্ছে সেচের 7 নাম্বার পয়েন্ট আমার মনে পড়তেছে না, 7 নাম্বার পয়েন্ট আমি সব ঠিক লিখছি, এই 7 নাম্বার পয়েন্ট আমি কোনোভাবে মনে পড়তেছে না, কি করবো, সামনে বই রাখা, স্যার গার্ড দিতেছে, আমি এত কনফিডেন্ট মনে হলো যে ওই রুমের ভিতরে আমি ইনভিজিবল হয়ে গেছি। পরীক্ষাটা দেখে শেষ না দেখে না, আমি সুন্দর করে উঠলাম, উঠে গিয়ে আমার ব্যাগ হাতাইতেছি, ভান কি নিবো না নিবো, ব্যাগ হাতাইতে বইও নিতেছি, আরে কি রে বইও দেখেও ফালাইলাম, কেউ ডাকও দিতেছে না, তো উঠে গিয়ে আবার লিখেছি। মানে ধরেন এইখানে তো কৃষিতে আসলে পরীক্ষা টিচারও মাথায় এটা নেয় নাই হ্যাঁ। যে কেউ একটা নকল করবে। না ব্যাপারটা হইতেছে কি যে আপনি যখন টু মাচ নরমাল তখন তো আসলে আপনি তো মানে ধরেন ওর পিঠের থেকে বা ওর মাথার থেকে তো আলাদা কিছু না, আপনি একটা পিঠার মাথায় নরমাল, অ্যাক্টিং নরমাল, সন্দেহ কেন করবে? আমি এরকম একটা আমি একটা চুরি করছি এরকম স্কুলে, কিন্তু না কৃষি শিক্ষা আমি খুবই আরামসে দেখছি। আমি হচ্ছে কৃষি শিক্ষায় বুঝছেন এত মানে ছবি আঁকতাম, মানে ধরেন পুকুরের ছবি এঁকে দিছি একটা, হ্যাঁ, ঠিক আঁকতাম। খাদ্য স্তরের অবশ্যই আঁকতে হবে, কারণ কি ওটা তো জানিস? বিজ্ঞানে করছি। আমি জীবনে আমার মানে রূপাই স্যার আর বাহুবলের কথা বাদ, কিন্তু সাজিবাজারে এসে আমি কম্পিটিশন পাইছি যে আমি এক হতে পারি না, সাজিবাজারও আমি পারতেছি না, মোতাকাব্বির এক হতেছি, তো আমি কোনোভাবে ইংরেজিতে হাইয়েস্ট নাম্বার পাইতে পারতেছি না, 2-3 জন্য পিছিয়ে যাচ্ছি, কিন্তু শারীরিক শিক্ষা এবং কৃষি শিক্ষায় আমি কিন্তু হাইয়েস্ট পাই, বিকজ ওইখানে আমি কিছু এডিশনাল পার্ক করি যেগুলো কি অঙ্কটুকু তো ওরা যা করে সব তাই আমিই করতেছি, কিন্তু ওইখানে ওই যে ছবি আঁকা হ্যাং ট্যাং আমি ছবি, এই এডিশনাল ওয়ার্কগুলো দেখা যায়। শারীরিক শিক্ষাতে তো 50 মার্কের, চারুকলা 50 মার্ক, শারীরিক শিক্ষা 50 মার্ক। তো মনে কর চারুকলাতে কি হতো, ঝাড়ু বানায় নিয়ে যাও, পাখা বানায় নিয়ে যাও, হাত পাখা বানায় নিয়ে যাও, এইসব জিনিসপত্র, ছবি আঁকা টবি আঁকা। তো শারীরিক শিক্ষাতেও এইসব জিনিসপত্র থাকতো, 50 মার্কের পরীক্ষা, সুন্দর কি। তো এটা একটা গুড ফিলিং যে অ্যাটলিস্ট তুই কয়টাতে হাইস্ট পেয়েছিস। হ্যাজ ও একটা গুড ফিলিং আছে, হ্যাজ পাইলে ওই দিন খুবই রিল্যাক্স, হ্যাঁ, খুবই খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। বাসায় গিয়া পার্টের ঠেলা তো দাঁড়ানোই যায় না ওই দিন, হাইস্ট পাইছি ব্রো। আজকে আমার অন্যান্য দিনের এইটা হইতেছে কি আমার সাথে 9-এ যখন আমি মানে ওই 10-এ আমি হচ্ছে টেস্টে একটা বিশাল গড় নিয়ে খাই, কেমিস্ট্রিতে পাইলাম 3, তারপরে 2 মাস বাসা থেকে বাড়িতে দিল না, কোপায় কেমিস্ট্রি পড়লাম, ম্যাথটা করলাম, ঠিক আছে, তারপরে হইতেছে গিয়া ফাইনাল যেটা মডেল টেস্ট হলো, টেস্টের পর একটা ফাইনাল মডেল টেস্ট হতো, ওটাতে হইতেছে গিয়ে বেশ কয়েকটা ক্লাস আসছে,
তখন হচ্ছে গিয়ে আরে পাড়ের ঠালা তো আচ্ছা তোর ক্যাম্প আমারে কেউ পাইতেছে না। তোর ক্যাম্প পাইছিস তুই? আমি কেমিস্ট্রিতে পড়েই যাইনি, কিচ্ছু পড়ি নাই আমি। এবার আমি হইতেছে গিয়া কলেজে স্কুলে কিছু পড়াতে মানে টেস্টের আগে কতটি পরীক্ষা হয়েছে এগুলো তো কই আছে রে তুই? দিছি পরীক্ষা, তো জাস্ট MCQ লিখছি কয়েকটা পরীক্ষা দিতে প্রশ্নের দিতে তো answer। সব মুখস্থ হয়ে যায় ব্যাপারটা। না মানে প্রতি সপ্তাহে 2টা করে আমি পরীক্ষা। জানি কিন্তু আসলে পড়ি নাই আমি, মানে তার আগ পর্যন্ত পড়ি নাই। এটা খুব কঠিন কিছু ছিল না, ইজি সামথিং ইজি। কিন্তু হ্যাঁ। 9-10-এ হইতেছে যে আমি প্রচুর ক্লাস বাঙ্ক দিয়ে ঘোরাঘুরি করছি, আমার ভালো লাগতো এটা। আমি হইতেছে এলাকার মধ্যে দিয়ে হাইটা হাইটা বাড়াইতাম, একলা একলা হইতেছে কি বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়াইতাম, আমার ভালো লাগতো। এবং আমি হচ্ছে এলাকার একটা বড় অংশ দেখতে পারছি ওই সময়টাতে, ঘুরে 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 একলা অদ্ভুত অদ্ভুত এক্সকিউজ দাঁড়া করাইতাম। আর কলেজে ওঠার পরে তো হইতেছে ওই সময় একটু চ্যাংড়া হয়েছে, ঠিক আছে, জীবনের মধ্যে কেমন জানি একটা মানে সারিয়াল ভার্ব চলে আসছে, ঠিক আছে, বাসা থেকে বাইরে একলা একলা থাকতেছি হোস্টেলে, হ্যাঁ, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার স্যাপার, ঠিক আছে, তো কাউরে চুকতেছিও না। আর মানে বায়োলজি আমি পড়তাম না, একদমই পড়তাম না, ঠিক আছে, তাও বায়োলজি কিছুটা পড়তাম, ঠিক আছে। আমি আরও কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো খুবই কম পড়ছি, যেমন আমি আইসিটি পড়িনি, আমি এক্স্যাক্টলি পড়িনি, ঠিক আছে। আমি মানে কনসেপ্টগুলো জানতাম, কলেজে গিয়ে ঠিক আছে। কম্পিউটার পড়তেছিস? মানে আমি তো হইতেছে কনসেপ্টগুলো জানতাম, বেসিক কথা বুঝতে পারছেন না আছে তো কিছু। সো পরীক্ষার আগে দিয়া ওই কনসেপ্টের আশেপাশের জিনিসপত্র পড়াশোনা করে হইতেছে মানে পার পাই যেতাম। যেটা হইতো যে সাপ্তাহিক যে কুইজগুলা, দেয়ার আর লটস অফ কুইজ যেখানে আমি আসলে কোনো প্রশ্নের অ্যান্সার জানি না, ঠিক আছে, আমি সিম্পলি জানি না। এবং এমন অনেক পরীক্ষা আছে যেখানে আমি জানি কিন্তু আমার লিখতে ইচ্ছা করতেছে না। আমাদের হচ্ছে খাতা একদম নির্দিষ্ট ছিল আর কি, আমি যেটা যেতাম ক্যান্টিন থেকে খাতা কিনতাম, ঠিক আছে, সুন্দর করে গ্রিন হইতেছে যে একটা কভার হলো, ওই একটা খাতা দেখা যেত 3-4টা পরীক্ষা হচ্ছে। তো ওই খাতা লাস্ট পেজে একটা বড় করে তালা করতাম, খুব ভালো তালা করতো। আমি আমি জিতে 10টার উপরে বেশি পরীক্ষায় পুরা সাদা একটা ফাঁকা খাতার লাস্ট পেজে একটা তেলাপোকা এঁকে চলে আসছে। জাস্ট খাতার উপরে আমার নাম আর রোল লেখা, আমার সেকশন লেখা, আমার সব কিছু লেখা, কিন্তু খাতার ভেতর কোনো ওয়ার্ড নেই, জাস্ট লাস্ট পেজে একটা বড় করে তেলাপোকা। তোর কেউ ডাকে নাই কোনোদিন? এখন আমি না কেমন জানি বাইসে, আমি জানি না, আমার কেউ বদার করে নাই কখন, কেন? আই ডোন্ট নো ভাই। পোলাপান মানে নাকি পোলাপান বেশি বাতিক কাম? খুবই 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 রেগুলার যায়, ঠিক আছে, পোলাপান খুবই রেগুলার যাইতেছে, যেটা একদিন যাইতেছে না জরিমানা খাইতেছে, 2 দিন যাইতেছে না জরিমানা খাইতেছে। আমি এক সপ্তাহ যাই না জরিমানা খাইনি, আমি জানি না কেন করে নেই, আমার কেন সিস্টেমে জিনিসটা ইনক্লুড হয় নাই, ইগনোর হয়ে যাচ্ছে কিন্তু বাকি আমি জানি না, আমি করতে পারি না। কিন্তু আমার কেউ কখনো ঘাটায় নাই, সহজ কথা বলি, আমি ওইখানে আমার মতো ছিলাম, আই জাস্ট ওইখানে আসি, ভালো আছি, তো খারাপ কি, ঠিক আছে, চারপাশে দেখতেছি বুঝতেছি। এই কাহিনী হয়েছে আমাদের কলেজের একটা 10-এ ছেলের সাথে। থাকতাম, ছেলে পেলে হইতেছে টেস্ট পরীক্ষা দিচ্ছে, যেগুলো ফেল করছে ওগুলো রোল হইতেছে এইচএসসি আসে নাই। ওই পোলা টেস্ট দেয় নাই, ওই পোলা কোনো ক্লাস টেস্ট দেয় নাই, ওর ফাইনাল ইয়ারটা হইতেছে হাফ পরীক্ষা দিচ্ছে, হাফ পরীক্ষা দিয়ে নাই, ওর রোল এইচএসসি তৈরি করছে। না না মানে আমি এরকম নাই হয়ে যাইনি কখনো, আমি সব কিছুতে ছিলাম, আমি তো ডিবেট করতাম, টিচার টুচার তো কিছু চিনতো আর কি, একজন দুজন তো নাম টাম জানতো। আমি কলেজে গেছি, ক্লাসও করছি, কিন্তু এইটার মধ্যে দিয়েই ধরেন আমি যদি আমার এক্সিস্টেন্সটা নাই করে দিই, তাহলে এটা কেউ ধরতে পারবে না আসলে। যেমন একটা অদ্ভুত ব্যাপার হইতেছে গিয়ে, আমি একটা বড় সময় হচ্ছে একটা সেকশনে ক্লাস করছি, আমি ঠিক জানি না যে আমি কি সেকশনে থাকি, খেয়াল করিনি। তারপরে হচ্ছে সেই গিয়ে পড়াশোনা করছিলাম বাসায় বসে। ভাই এইচএসসির আগে সুইচটা আমি নাই। এত রুটিন পড়াশোনা করছি, বুঝছেন, এত রুটিন পড়াশোনা করছি, আমার খুব ভালো লাগতো। আমি সকালবেলা পড়তে বসতাম, সকালবেলা পড়তে বসে আমি 10টায় পড়া শেষ করতাম, শেষ করে আমি ভাত খাই হচ্ছে একটা জয়েন্ট খাইতাম, জয়েন্ট খাওয়ার পরে 5 মিনিটের মধ্যে আমি ঘুমায় যেতাম, আমার ঠিক সকালে আবার ঘুম ভাঙতো, আমি পড়াশোনা শুরু করতাম। এত চমৎকার একটা ওয়েল মেনটেন সাইকেল। হ্যাঁ, আমারও ইন্টারের আগে ওই 3 মাসের টাইমটাতে খুবই চমৎকার পড়া হয়েছে, মানে আমি যে সব বই যে শেষ করতে হবে আমাকে একবার, ওইটা আমি মেনটেন করছি এবং আমি দেখছি যে খুবই চমৎকার করেছি। মানে ইভেন আমি কেমনে আর যাই না, বাট whatever, পড়ছি প্রতিদিন রাত 3টা পর্যন্ত পড়তেছি। মানে এরকম পড়াশোনা, সত্যি কথা, আমি স্কুলে যা পড়ছি এগুলো যদি সিএতে পড়তাম তাহলে কিন্তু হইতো। মানে বুঝতেছিলাম না, সিও তো তুমি পড়ছি না, পাশ করে ফেলে না মনে হয় পড়ি নাই ওই সাবজেক্টটাতে, বুঝছো। বাট জানি না, অনেকদিন আমি পড়াশোনার ভিতর নেই, পড়াশোনা আবার যেতে হবে। ব্যানার্জির সাথে আমার দেখি, আজকে জিজ্ঞেস করবো আপনি কি রাতে পড়তেছেন, আমি পড়তে পারছি। ব্যানার্জির মন খারাপ। থিং ইজ দ্যাট যে আমি বোধহয় সবসময় হতেছে গিয়া
জিনিসপাতির হিডেন কোয়ালিটির দিকে হচ্ছে বেশি মনোযোগী ছিলাম। তো এই কারণে যে একটা ব্যাপার হয়েছে আমার, সেটা হইতেছে কি, ধরেন আমি যখন কোনো কিছুতে জাম্প করতেছি, ঠিক আছে, এটা একটা অ্যাকশন হইতে পারে, এটা একটা জাস্ট ডিসিশন হইতে পারে, ঠিক আছে, তখন আসলে মানে আমি অনেক কিছু কনসিডার করছি, ঠিক আছে, কিন্তু মানে কিছু কিছু সময় যে ভয় লাগে নাই তা না, কিন্তু বেশিরভাগ সময় মানে আমার জাস্ট ওইটার ব্যাপারে থট ছিল আচ্ছা দেখা যাক, বুঝতে পারছেন? এবং ধরেন আই ফাকড আপ, ঠিক আছে, এই ধরনের রিয়েলাইজেশন মোস্ট অফ দ্য কেসেসে এরকম হয়েছে যে একটা কাজ করার পরে, একটা অ্যাকশন বা একটা ডিসিশন মেক করার পরে, এটা হয়তো মানে ইনহেরেন্টলি রং ডিসিশন নয়, কিন্তু ধরেন কোথাও সামথিং ওয়েন্ট রং, কথা বুঝতে পারছেন? যেমন মানে আমি আপনারা বলি, আমি কলেজে হোস্টেলে থাকছি 1 বছর, থাকার পরে হোস্টেলটা খুবই নাইস ছিল, খুবই 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 নাইস, থাকার জন্য নাইস, খাওয়ার জন্য হরিবল, পড়াশোনার জন্য বেশ ভালো দিন। আমি হচ্ছে এখান থেকে বের হয়ে ইন্টারনেটের অজুহাতে 555 নম্বর একটা বাড়িতে উঠলাম, একটা বাড়ির নাম্বার হচ্ছে 555। এই বাড়িটা হচ্ছে নিচতলায়, আমি হয়তো একটা ফ্ল্যাটে সাবলেট থাকি। তারপর ওইখানে আমি 3 মাসের মতন, কেন তুই হোস্টেল ছাড়লি কেন? আই ডোন্ট নো, মানে আই থিঙ্ক আই ওয়ান্টেড টু ট্রাই সামথিং এলস, আমি জানি না। হোস্টেল খুবই ভালো ছিল, কিন্তু এই হোস্টেলের ফুডটা বাজে ছিল, বুঝতে পারছেন? খুবই 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 বাজে অবস্থা ছিল। নীলঝড়ের ভেতরে হোস্টেল। ওই বড় বড় বিল্ডিং। এরপরে হচ্ছে ওইখান থেকে আরেকটা বাসায় গেলাম 4 মাস পরে, ওইখানে আরেকটা ফ্ল্যাটে সাবলেট উঠলাম, ঠিক আছে, এবং পুরো ব্যাপারটা কিন্তু এক্সপেন্সিভ আমার জন্য, এবং আমার কাছে এত টাকা নাই, বাট স্টিল আমি টাকাটা কি ধরুন টিউশন টিউশন করে ম্যানেজ করে ফেলতেছি, ঠিক আছে। ভেতরে আর কি হচ্ছে অনেক ছোট ছোট ব্যাপার স্যাপার হচ্ছে। আমার না বুঝছো এরকম করে কখনো একা থাকা হয়নি। তারপরে আমি ওইখান থেকে সুইচ করে গেলাম কাজীপাড়া। তো এরকম হয়েছে, ধর সুইচ করার পরে মানে আমি জাস্ট সিম্পলি নিজের গাইড লাইতেছি, এটা কি হইলো, কেন এই বাসায় কেন আসলাম, কেন সুইচ করলাম, কি দরকার ছিল। কিন্তু মিরপুর ক্লাস করছি ডেমরা থেকে, 2 বছর আমি ডেমরা থেকে গেছি। আমি দেখলাম যে এত চোদন নেওয়ার কোনো মানে হয় না। আর আমি আদমজি, দেখেন পার্টিকুলারলি আদমজি সিলেক্ট করছি এই কারণে যে আমার বাসা থেকে অনেক দূর আছে, বাসার বাইরে, সহজ কথা হয় বাসার বাইরে, ঠিক আছে, এটা করা উচিত, এটা পোলাপানের করা উচিত, ঠিক আছে। না আমি তোর হচ্ছে প্রার্থীরা। 1-2 মাস ওইখানে মিরপুরে যখন কিনা আমার দুপুরে ক্লাস করছে তখন আমি থাকছি সেকেন্ড একদম শেষ দিকে 1-2 মাস ওদিকে মামা বাসাতে। আমি দেখছি যে আমার বাসায় আমার যে আচ্ছা, পড়াশোনা হয় রিলেটিভ ছিল, হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি যখন কোথাও উঠবেন, কথা বুঝতে পারছেন, ওই জায়গাটা তো মানে ধরেন আপনার, তখন বুঝছেন না? বুঝছি, আমি একা থাকিনি কখনোই, মানে এই তোর হচ্ছে কখনোই একা থাকা হয়নি, সবসময় হচ্ছে অনেক জায়গায় থাকছি, কিন্তু সবসময় একা হয়নি। আর আমার শখ ছিল বোর্ডিং স্কুলের মূলত হচ্ছে তোর আমি সবসময় খুবই ফ্যান্টাসাইজ করতাম, ক্যাট কলেজের অতটা ফ্যান্টাসাইজ করতো না। দার্জিলিংয়ের বোর্ডিং স্কুল, সিলেটে এক কাকার ছেলেকে সে দার্জিলিংয়ে পড়ে বোর্ডিং স্কুলে। তো আমি তো মনে করছি এটা শুনে অবাক হয়ে গেছি যে ও বোর্ডিং স্কুলে পড়ে দার্জিলিংয়ে দূরে, মানে আমার দার্জিলিং, হ্যাঁ। এখন চিন্তা কর যে এরপরে আমি অবশ্য একটা ছেলের সাথে মিটও করছি যে কিনা দার্জিলিং স্কুল থেকে পড়ে দেশে এসে পড়াশোনা করতেছে এখন, এটা বড় হয়ে, এটা এই এলাকায় এসে। তখন তো আর আমার বয়স নাই, কিন্তু ওই ছোটবেলায় আমার খুবই মনে হচ্ছে যে বোর্ডিং স্কুলে যাবো। তারপরে মুন নামে একটা মেয়ের সাথে আমার যোগাযোগ ছিল, আমার বন্ধু, ওকে ভারতেশ্বরী হোমসে দিছিল। ভারতেশ্বরী হোমস টাঙ্গাইল, এটা কিন্তু একটা বোর্ডিং স্কুল টাইপের। ভারতেশ্বরী হোমস তো অনেক নাম। হ্যাঁ, তো আমার বেলা মন চেয়েছে, তো আমি কান্নাকাটি করতেছি যে আমিও পড়বো এরকম। তখন ক্লাস 6 এ পড়ি। আমাদের তো এটা ধরেন একটা ভয় দেখানো ব্যাপার স্যাপার ছিল, কিন্তু আমার একদম বোর্ডিং স্কুলে hostel এ দিয়ে আসা। একদম hostel এ দিয়ে আমি না, এটা আমার কাছে একটা ফানি ব্যাপার যে সিনেমাতে এই হোস্টেলে দিয়ে আসা একটা, যে আমার আব্বা আম্মা আমাকে হোস্টেলে দিয়ে দিয়েছিল ছোটবেলায়। কি রে ভাই, আমার যদি না হইতে পারে ভাই, মানে এইখানে ধরেন ডিফারেন্ট, মানে এরকম হয়েছে ভাই, আপনি তো আসলে থাকেন নাই, মানে এইখানে ধরেন আমি যখন কলেজে গেছি, আমি তো ওই সময় মোর ম্যাচিওর, রাইট, একটা বাচ্চার মতন কান্নাকাটি করি না, নিজের কাজবাজগুলো নিজেই করি, নিজেই কাপড় ধুই, নিজেই রান্না করি, বুয়া না থাকলে নিজেই, বাকি মানে বুয়া তো কোনো কাজ করে না, বুয়া জাস্ট রান্না করে, সো বুয়া না আসলে রান্নাটা নিজেই করি এবং ভালো রান্নাই করি। তো মোটামুটি সব তো নিজের মতন চলতেছেই, ঠিক আছে। আব্বার টাকাতেও তো ওইভাবে ওরকম চলি না, টাকা পয়সা কিছু নেই, কিন্তু তখনও নিজের তো একটা ইনকাম আছে। তো এরকম তো হয়েছে ভাই আমার, ধরেন আমার খুব খারাপ লাগতেছে তখন, আমি জাস্ট খুব একলা লাগতেছে, এরকম অনেক রাত হয়েছে, মানে এরকম ধরেন অনেক বিকালেও হয়েছে, আমার খুবই খারাপ লাগতেছে, আই ওয়ান্ট টু গো হোম। এটা হয় মানে ধরেন এই জিনিসটা মানুষ যখন, ভাই আমি আপনাকে বলি, একটা সার্টেন পিরিয়ডের পরে
মানুষ যখন আস্তে আস্তে তার নিজের পৃথিবীর দিকে হাঁটা শুরু করে তখন তার পুরানো ঘরটার জন্য তো মন খারাপ লাগেই ভাই আসলে, এটা তো লাগবেই, এটাই তো স্বাভাবিক। আমি হোমসিকনেস জীবনে একবারই ফিল করছি তীব্রভাবে, সেটা হচ্ছে যখন আমার ফোনের চার্জার সব শেষ, আমি বান্দরবনের পাহাড়ে উঠছি সাকা আফং যাওয়ার পথে, 3 দিন আমার ফোন বন্ধ এবং আমি প্রচণ্ড ক্লান্ত। ওই বান্দরবন ফিরা মানে থানচিতে বাজারে নাইমা ফোনটা ওপেন কইরা আব্বা আম্মা এবং তৎকালীন প্রেমিকার প্রতি যে ভালোবাসা অনুভব করছি, ঠিক আছে, মানে কয়া বুঝাতে পারবো না। আব্বা আম্মার তো বুঝতে পারি নাই, প্রেমিকা যেহেতু আপনি একবার থাকেন নাই, আপনার জন্য খুব সম্ভবত একটা কঠিন রিয়েলিটি চেক ওয়েট করতেছে। হ্যাঁ ঠিক আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কখনো আমার হোম সিকনেস বিষয়টা আমার ভিতরে নাই, আমার মনে হচ্ছে। কারণ ওইটা কারণ আমি দরকার কখনো হয় নাই, দূরে তো থাকি নাই। আসলে এটা তো হয় নাই দরকার, তাই না? হ্যাঁ। হোম সিকনেস কখন আসবে? আপনার জন্য তখন বাসা থেকে পালায় যেতে পারাটা হচ্ছে হ্যাঁ সবচেয়ে বড় শান্তির কাজ, হ্যাঁ রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, আই নো। আমার জন্য এখন পাহাড়ে চলে যাওয়াটা হচ্ছে সবথেকে বড় শান্তির কাজ। হ্যাঁ, তো এই জিনিসটা তো আমি জানি, আমার তো টেনে এটা মনে হয়েছে যখন সিলেক্ট করতেছে, আমি জানি আমার ঢাকা কলেজে আসবে চোখ বন্ধ করে, ঠিক আছে, আমার থেকে কম মার্ক করে বহুত বন্ধু বান্ধব অলরেডি, মানে আমার যতটুকু ধারণা ওদেরও চলে আসবে, আমি হয়ে যায়, নাম্বার ভালো ছিল তো। সো আমি এই জন্য হতেছে গিয়া দূরে দেখা হচ্ছে, ভেঙে যাবো। আমার খুব ভালোই লাগছিল যখন হচ্ছে গিয়ে মনে কর যে সিটি কলেজ তো ছোট, ক্যাম্পাস দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, না এই কলেজে আমি পড়বো না। বাট আপনি যদি ঢাকা কলেজে ভর্তি হলে তাহলে ভালো হতো। আমার সব বন্ধুরা ঢাকা কলেজে ভর্তি হয়েছে, কিন্তু আবুরে সেম আমার স্কুলের বন্ধুরা বেশিরভাগ কিন্তু আবুর কলিগরা তারা বলছে যে কমার্স কলেজ অনেক স্ট্রিক্ট, ছেলেকে ঢুকাই দেন, আপনার নিজের কোনো টেনশন করতে হবে না, ওখানে সবকিছু দেখে নেবে, ঠিক আছে, খুব স্ট্রিক্ট। আর আমি জানতাম না কমার্স কলেজে কম্বাইন্ড, আমার কোনো সে ছিল না। বাট ওকে হোয়াটএভার, অনেক দূর, ঢাকা থেকে মিরপুর পর্যন্ত যাবো, প্রত্যেকদিন পুরো শহর চক্কর মারা হবে। আই ওয়াজ সো এক্সাইটেড, ওয়াও কলেজ যাবো, ইয়ে বাসে করে কলেজ যাবো। আমার কলেজ অনেক দূরে, বাসে করে যাইতে হয়, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ না, ওই ফিল্ডে আসলে আমি তো হইতেছে যখন আলমগীরতে পড়ি, ঠিক আছে, ওই যে যেটা বললাম যে নতুন নতুন হইতেছে নিচের পায়ে দাঁড়াইতেছি আর কি আস্তে আস্তে, তো আমি হইতেছে কলেজ ড্রেস পরা একদিন শাহবাগে খাড়ে খাড়ে বিড়ি টানতেছি, ঠিক আছে, কলেজ যাই নাই আর কি, না গিয়ে হইতেছে কি বোধহয় বইমেলার দিকে গেছিলাম, ঠিক আছে, যে বাজে একটা সিন, একটা বইমেলা বলতে টিএসসিতে ঘটা, এটা দেখতে একটা হ্যাঁ, এটা খুবই মানে এই ছেলে তো বেদব কারো এই সময় তো, হ্যাঁ, ওই ওই সময় সময় তো তো তুই তো বিশাল বড়, ওই সময় তো আমি নিজের কাছে অনেক বড়, হ্যাঁ অনেক বড় কলেজে এখন তো দেখলে মনে হয় চ্যানাটার কারের নিচে ধরে একটা দিই, ঠিক আছে, তখন তো ধরেন মানে শাহবাগ আর সময় বিয়ে টিড়ি তো খাইতো আর কি, ঠিক আছে, শাহবাগে খাড়ায় খাড়ায় গল্লিপ টানতেছি, ঢাকা কলেজের বাসটায় গেল, যাওয়ার সময় বোধ হইতেছি গিয়ে আমারে তোর টিস করে গেছে। না 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 ঢাকা কলেজের আরে আমার স্কুলের কয়েকজন, ঠিক আছে, ওরা একজন দেখছে হচ্ছে বাঁধন আর হৃদয়, ঠিক আছে, এরা দেখছে যে আরে এই কি রাব্বি শাহবাগে খাড়ায় খাড়ায় গাধা আদম জিরা ফিরে শোল্ডার বুঝতেছেন, মানে নেম প্লেটে নেম ছুটতেছে, ঠিক আছে, ওকে, তাকে দেখে রাব্বি দাঁড়া দাঁড়া বিড়ি খাচ্ছে, আমাকে এই মামা বিড়ি খাস, হ খাবি, না মামা বাসায় যাই, বাস চলে যেতেছে, বাসে করে চলে গেল। মানুষজনের সাথে কলেজে যাওয়ার পরে দেখলাম মানে অদ্ভুত ইন্টারাকশন খুবই, স্কুলে থাকার সময় তো ধরেন পোলাপানের সাথে ইন্টারাকশন খুবই রেগুলার না, নর্মাল না, মানে ধরেন আপনি আপনার রেগুলারলি তোরে আমি 8 ঘন্টা দেখি, তোরে আমি 8 ঘন্টা দেখি, তোরে আমি 8 ঘন্টা দেখি, স্যার যেটা হেরেও আমি 8 ঘন্টায় দেখি, ঠিক আছে, মোরাললেস। তো ওই সম্পর্ক হইতেছে গিয়ে মানে পোলাপানের সাথে আলাপ আলোচনা বা মানুষজনের সাথে পরিচয় হওয়াটা, ঠিক আছে, রেগুলার অর্ডিনারি লাইফে, ঠিক আছে, আপনার সাথে একটা নতুন ছেলের কেমনে পরিচয় হয়েছে এলাকায় খেলতে আসছে, রাইট, বা কারো ধরেন কাজিন টাজিন বাড়িতে আসছে, এরকম কিছু ছেলে পেলে আসছে, রাইট, ঠিক আছে, এমনিই তো খেলছে, ইন্টারাকশন খুবই ইজি। কলেজে গিয়ে দেখলাম আরে ইন্টারাকশন তো খুবই অদ্ভুত হয়, অনেক অদ্ভুত। আগে যেগুলো আরে ডেলি 7 ঘন্টা দেখতাম, এরা মাসে একদিন আমার সামনে দিয়ে বাসে করে গেল, এই বিড়ি খাস বইলা,
10টা 3 15 আপনার মোবাইল কি ডেট ডেটের সঙ্গে নিয়ে ঘুরতেছেন কেন? চারা খেলবেন বলে? না খোলা ছিল এখানেও অবস্থা। তোর কেন মনে হয় একটা মানুষ বাসা থেকে বন্ধ ফোন দিয়ে বেরোবে? না আমি তো এগুলো কিন্তু জিজ্ঞাইলাম।